সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে বিশেষ অনুষ্ঠান আমার স্বপ্ন আমার। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোশাক শিল্পের বিশ্ববাজার এবং বাংলাদেশের করণীয় নিয়ে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের দুজন অতিথি আছেন আলোচনার জন্য, আর দর্শক আপনারাও চাইলে যুক্ত হতে পারবেন এখানে। প্রথমে আমাদের অতিথি যারা আছেন নির্ধারিত আলোচক, তাদের সঙ্গে একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর টাইফির যুগ্ম মহাপরিদর্শক এবং কোভিড-19 এর ফোকাল পারসন ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, এবং আছেন বিকিএমির পরিচালক ফজলে শামীম হাসান। আপনাদের দুজনকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আর দর্শকদের জন্য এটাও জানিয়ে রাখি যে এটি একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আর আপনারাও চাইলে আপনাদের যে কোনো মতামত স্ক্রলে যে ফোন নাম্বারগুলো দেখানো হচ্ছে সেগুলোতে ফোন করে আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর এটাও জানিয়ে রাখি যে অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য পরিবার কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর এবং এই। আমি জনাব শামীম হাসান আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করছি। আমরা জানি যে দীর্ঘমেয়াদী অর্থনীতিতে প্রভাব রাখছে এই করোনা, এবং সেটি বড় ধরনের ঝুঁকি তৈরি করছে পোশাক খাতের জন্য। এমনি আপনাদের কোনো পরিসংখ্যান আছে কিনা যে কি কি ধরনের ঝুঁকিগুলো তৈরি হচ্ছে এই কোভিড-19 এর কারণে? সবচেয়ে বড় ধন্যবাদ শ্যামল আপনাকে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। আমাদের যে সবচেয়ে বড় ঝুঁকি বর্তমানে আমরা প্রধানত ফেস করছি সেটা হলো যে আমাদের অর্ডার কমে যাচ্ছে। সেই সাথে অতীতে যেটা ছিল স্বাস্থ্য ঝুঁকি, কিন্তু সেই স্বাস্থ্য ঝুঁকিটা আমরা আসলে অনেকখানি ওভারকাম করে আসতে পারছি। আমরা ফ্যাক্টরি গুলোতে স্বাস্থ্য নিরাপত্তা যতটুকু সম্ভব বজায় রাখা যায় সেটা আমাদের কলকারখানা অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে গাইডলাইন আছে সেটা মেনে চলে আমরা সেই ঝুঁকিটা অনেকটা আমরা অতিক্রম করতে পেরেছি। কিন্তু বর্তমানে সবচেয়ে বড় যে ঝুঁকির মধ্যে আমরা আছি সেটা হলো অর্থনৈতিক মন্দার কারণে আমাদের যে ক্রেতা দেশগুলো আছে সেই দেশগুলোতে আমাদের আসলে অর্ডার পরিমাণ কমে যাচ্ছে। আমাদের যদি ক্রয় আদেশ না থাকে তাহলে ভবিষ্যতে আমাদের পক্ষে কারখানাটা চালু রাখাটা আমাদের জন্য রিস্কের ব্যাপার হয়ে যাবে। সেটাই এখন আমাদের বর্তমানে সবচেয়ে বড় ঝুঁকি। আমি আসছি আপনার কাছে, আমি একটু এই বিষয়টা জানতে চাই ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আপনারা কি ভাবছেন বিশেষ করে শ্রম বাজারে এই নেতিবাচক প্রভাবগুলো কি পড়ছে? যেহেতু আপনারা কলকারখানা পরিদর্শনের দায়িত্বে আছেন, এক্ষেত্রে কি ধরনের প্রভাব আছে শ্রম হ্যাঁ ডক্টর মুস্তাফিজুর রহমান, আমরা শুনতে পাচ্ছি। আপনার শোনা যাচ্ছে শ্যামল দা? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। কোভিড-19 বিষয়ক আজকের এই আলোচনার যে আয়োজক গেইন এবং আরো আলোচনার সাথে যারা সম্পৃক্ত আছেন, আমাকে এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য এবং সম্পৃক্ততার জন্য গাইডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আরটিভির এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে অবস্থানরত যারা এই আলোচনা দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা সবাই অবগত আছি যে আসলে পৃথিবী একটা ক্রান্তি লগ্ন অবস্থান করছে, মহামারীতে যাচ্ছে। দেশের প্রত্যেকটা মানুষই এই আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। যারা আক্রান্ত হচ্ছে কোভিড-19 তারা এবং যারা আক্রান্ত হয় নাই তাদের ভিতরে একটা প্যানিক, একটা স্টিগমেটিক কন্ডিশন চলে আসছে যে কখন কি আতঙ্ক হয়। আমি আসলে প্রথমেই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মহামারী থেকে এবং দুঃসহনীয় অবস্থান থেকে আমাদের খুব তাড়াতাড়ি যেন মুক্তি দান করেন। আপনারা জানেন যে আপনার যে পরিসংখ্যানে বাংলাদেশে আজ পর্যন্ত আক্রান্ত 1,75,494 জন, তার মধ্যে এখন পর্যন্ত মারা গিয়েছে 2,238 জন। সারা পৃথিবীর চিত্রটা আরো ব্যাপক, 1,22,00,000 লোক এখন পর্যন্ত আক্রান্ত এবং তার মধ্যে মারা গিয়েছে 5,50,000-এর উপরে।
এই করোনা ভাইরাসের এই মহামারীর যে দুর্যোগটা, এই দুর্যোগ এই মুহূর্তে এই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, এনজিও, এমনকি ব্যক্তিগতভাবে অনেকেই এই যে একটা দুর্যোগ, এই দুর্যোগ মোকাবেলা করার জন্যই সবাই যার যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছে। সেখানে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। 8ই মার্চ যখন প্রথম বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয় এবং 3 জন যখন শনাক্ত হয়, তৈরি পোশাক শিল্পে নিয়োজিত যে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করার জন্য ডাইফি শুরু থেকেই বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে। আমি এখানে উল্লেখযোগ্য 2-1টা কার্যক্রমের কথা বলতে চাই, যেটা আরএমজি সেক্টরের। একটু আগে আমার বন্ধুবর শামীম ভাই বলেছেন যে তারা কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্য অনেকটা তারা অতিক্রান্ত করতে পেরেছেন। আমরা শুরু থেকেই ডাইফির পক্ষ থেকে, আমি মার্চের 8 তারিখে করোনার ফোকাল পয়েন্ট হিসেবে, ফোকাল পার্সন হিসেবে আমাকে নিয়োগ করা হয়। তারপর থেকেই আমি আমাদের অধিদপ্তরের প্রথম মন্ত্রণালয় এবং মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশনা মোতাবেক গেইনের সহযোগিতায় কর্মক্ষেত্রের ওয়ার্কার এবং ম্যানেজমেন্টের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আমি প্রথম উদ্যোগ নেই 1 লক্ষ লিফলেট এবং পোস্টার তৈরি করার জন্য। এবং এই পোস্টারগুলা যে আরএমজি ডেন্স এরিয়া, যে ঘনশিল্প যেখানে আরএমজি আছে, বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুর, আশুলিয়া, সাভার, চিটাগং, এই এলাকাগুলোতে এখানে দৃশ্যমান স্থানে, আপনি জানেন যে ডাইফির 23টা কার্যালয় আছে। এই কার্যালয়ের পরিদর্শকদের মাধ্যমে আমরা উদ্যোগ নেই যাতে সবার ভিতরে একটা সচেতনতা সৃষ্টি হয়। এবং আমাদের যে লিফলেট গুলা তৈরি করি, এই লিফলেট গুলা প্রত্যেকের কাছে বিতরণ করি। এবং আমাদের কন্টেন্টটা ছিল মূলত স্বাস্থ্যবিধি, শিষ্টাচার এবং সোশ্যাল ডিস্টেন্স বা পার্সোনাল ডিস্টেন্স, নিরাপদ দূরত্ব। ডক্টর মোস্তাফিজ, আপনার কি মনে হয় এটি বাংলাদেশের সবচেয়ে শ্রমঘন একটি শিল্প, এবং এই শিল্পটিতে নিয়ে নানা ঝুঁকি ছিল আমাদের, যে এই এত বড় একটি সেক্টর, গত 4 মাসের আপনাদের মূল্যায়ন কি? এই সেক্টরের কি অবস্থা এখন? আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রেক্ষিতে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে? আরএমজি সেক্টর তো আসলে নিঃসন্দেহে একটা আমাদের সবচেয়ে একটা বড় সেক্টর, এবং এই সেক্টরে আরএমজির এই সেক্টরে 3.6 মিলিয়ন ওয়ার্কার কাজে জড়িত। এটা তো একটা হুমকি, একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে প্রত্যেকটা ওয়ার্কার। এবং যা মালিক আছেন, মালিকেরাও কিন্তু একটা ঝুঁকির মধ্যে চলে আসছে। এবং এই ঝুঁকি মোকাবেলা করার জন্য মালিকরাও চেষ্টা করে যাচ্ছেন, সরকারও কিন্তু তার প্রেক্ষাপট থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে যাচ্ছে। তৈরি পোশাকে কিন্তু আপনি জানেন, এখানে বিকেএমইর সম্মানিত ডিরেক্টর সাহেব আছেন। বাংলাদেশের অবস্থান কিন্তু আমাদের তৈরি পোশাক ক্ষেত্রে বিশ্বে দ্বিতীয়, চীনের পরে আমাদের অবস্থান, যদি আমাদের কম্পিটিটর ভিয়েতনাম। আমরা এই অবস্থানটাকে আমাকে ধরে রাখতে হবে। দেশ বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে এই অবস্থানটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। তা না হলে দেশের অর্থনীতি এবং দেশের মানুষ এই কোভিড সিচুয়েশনে একটা বিপদে আছে, এবং পোস্ট কোভিড সিচুয়েশনে আরো একটা অর্থনৈতিক বড় ধরনের। মোস্তাফিজ, এর জন্য কি কি পদক্ষেপগুলো আপনারা সাজেস্ট করছেন? আপনারা কি কোনো মানে এই যে ধরেন মানুষের অর্থনৈতিক অবস্থা বা কোভিড এর কারণে ইভেন পোশাক শ্রমিক সহ অন্যান্য যে শ্রমিকরা আছে, তাদের পুষ্টির একটা বড় ঘাটতিও তৈরি হচ্ছে, যেহেতু একটা অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে জীবনযাপনের মধ্যে, এইসব বিষয়ে কি করা যেতে পারে, বা আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা পরামর্শমূলক কাজই করে থাকি। ডাইফির কিন্তু মূল কাজ হলো ইন্সপেকশন, মোটিভেশন এন্ড মনিটরিং এন্ড প্রসিকিউশন। আমরা কর্মক্ষেত্রে একজন ওয়ার্কার যেন তার রাইটস কে এস্টাবলিশড হয়, সেটা সেফটি হতে পারে, স্বাস্থ্য হতে পারে, বা তার আদার কোনো রাইটস, লিভ, ওয়েজেস এটসেট্রা, এগুলাকে কিন্তু ইমপ্লিমেন্টেশন করাই ডাইফের দায়িত্ব। বলুন। জি, শুনতে পাচ্ছেন শ্যামলদা আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন আপনি। হ্যাঁ, এই করোনার
কালীন সময়ে ডাইফির তার 23টা কার্যালয়ে স্পেশাল টিম গঠন করে, যার মাধ্যমে প্রতিনিয়ত ইভেন শুক্র শনিবারেও আমরা যাতে প্রত্যেকটা কারখানায় স্বাস্থ্য রক্ষা মেনটেন করা হয়, স্বাস্থ্য বিধি মেনে যাতে কারখানাগুলো চলে, এটা কিন্তু প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। আর একটা বিষয়, এটার একটা সুফল আমরা দেখছি যে আমাদের যে ধরনের আশঙ্কা করা হয়েছিল যে পোশাক শিল্পে সংক্রমণ হবে, সেই পরিমাণ কিন্তু হয়নি। অনেকেই আশঙ্কা করছিলেন যে বোধহয় কলকারখানা খুলে দিলে বড় ধরনের একটি সংক্রমণ হবে। আমি ডক্টর মোস্তাফিজ আপনার কাছে আসছি, আমাদের সাথে একজন টেলিফোনে সংযুক্ত আছে, আমি একটু ফোনটা নিয়ে আসি। কে আছেন আমাদের সাথে যুক্ত? আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, কে আছেন আমাদের সাথে যুক্ত? নাম পরিচয় বলে প্রশ্ন করুন। সম্ভবত আমরা সংযোগটা হারিয়ে ফেলেছি। আমি ডক্টর মোস্তাফিজ আপনার কাছে আসছি, আমি একটা বিরতি নিতে হবে। আমি একটু ছোট্ট বিরতির পর আবার আমরা এই আলোচনায় ফিরবো। দর্শক, আমার স্বপ্ন আমার পুষ্টি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমরা অল্পক্ষণ পরেই ফিরবো। আশা করি বিরতির পর ফিরে এসে আমাদের সবাইকে পাবো। সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান আমার স্বপ্ন আমার পুষ্টি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি শ্যামল দত্ত। আমরা আজকে আলোচনা করছি পোশাক শিল্পের বিশ্ববাজার এবং আমাদের করণীয় নিয়ে। আজকে আলোচনায় আমার সঙ্গে যুক্ত আছেন দুজন অতিথি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডাইফির যুগ্ম মহাপরিদর্শক এবং কোভিড-19 এর ফোকাল পারসন ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আছেন বিকেএমই এর পরিচালক ফজলে শামীম হাসান। আপনাদেরকে জানিয়ে রাখি যে অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করছে আমাদের জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর এবং গেইন। আমরা ফিরে আসছি আবার আলোচনায় বিরতির পর। শামীম হাসান, আপনার কাছে একটু জানতে চাই যে আপনার কি মনে করেন যে আমাদের এই যে পোশাক শিল্পের শ্রমিকদের একটা এত বড় একটি অংশ এবং সেখানে করোনার দুর্যোগ, এত প্রভাব ইত্যাদি নিয়ে কি ধরনের পদক্ষেপ, পুষ্টি, স্বাস্থ্য, জীবনযাপন ইত্যাদি নিয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ গুলো নিয়েছেন, যদি একটু বলেন আমাদেরকে। জি, আসলে আমাদের একটা খুব ভালো ভালো দিক আছে যে আপনারা যদি ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্রেন্ড দেখেন, তাহলে যাদের বয়স কম তারা আসলে তুলনামূলকভাবে অসুস্থতা হচ্ছে কম। যদি করোনা আক্রান্ত হলেও তারা তুলনামূলকভাবে কম অসুস্থ হচ্ছে। এবং আমাদের গার্মেন্টস এর আমাদের যারা কর্মী আছে তারা কিন্তু বেশিরভাগই বয়স 18 থেকে 26, 27, 28 এর ভিতরে। তো এই যে রেঞ্জটা আছে আমাদের কর্মীদের, তারা বয়স, আমরা একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের পোশাক শিল্প খুলে দেওয়ার পর একটি আশঙ্কা করা হচ্ছিল যে ব্যাপক আকারে সংক্রমণ ছড়াবে, কিন্তু সেই অর্থে বিশেষ করে আমরা যদি শ্রমঘন শিল্পগুলো যেসব জায়গায় আছে, আশুলিয়া, গাজীপুর, সাভার বা এদিকে নারায়ণগঞ্জ, সেই অর্থে ওরকম স্প্রেডটা করেনি। এটা কি আপনারা প্রকৃত মেজার গুলো নেওয়ার জন্যই হয়নি, না অন্য কোনো কারণ আছে? না, মেজার তো আমাদের ছিলই, বাট তারপরে বড় যে কারণটা আমি মনে করি যে বয়সটা, যেটা বলতেছিলাম যে কারণটা যে 18 থেকে 28, 30 এর মধ্যে যেহেতু আমাদের কর্মীদের বয়স, তো এই বয়সটাতে আসলে সংক্রমণের হারটা সারা দুনিয়াতেই কম, এবং তাদের আক্রান্ত হলে তারা আসলে অসুস্থ না হতে বহিঃপ্রকাশও ঘটতেছে না এবং টেস্টও করার কোনো প্রয়োজন পড়তেছে না। আর আরেকটা জিনিস আপনারা সবাই বলতেছেন মিডিয়ার মাধ্যমে, যে প্রতিদিন অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা একটু এক্সারসাইজ করা বা একটু শারীরিক একটা কাজ করলে অসুস্থতার ইমিউন সিস্টেমটা ভালো থাকে। সেখানে কিন্তু আমাদের যারা সহকর্মী আছে, আমাদের শ্রমিক বিন্দু আছে, তারা কিন্তু প্রায় 8 ঘন্টা সারাদিনই কোনো না কোনো কাজ করতেছে। তারা কাপড় শিলানের সাথে শ্রমিকদের পুষ্টির চাহিদার ব্যাপারটা কিভাবে আপনারা করেন? তো এই কারণে আমাদের আসলে আক্রান্ত হারটা কম। এবং পুষ্টির যে ব্যাপারটা আপনারা আমাদের এখন আলোচনা আমরা যেটা করতেছি, যে সেটা আমরা কিছু কিছু ফ্যাক্টরিতে, যেমন আমার ফ্যাক্টরিতে আমি বলতে, আমার গেইনের সহযোগিতায় পুষ্টি ট্রেনিং চলতেছে, বিশেষ করে স্পেশাল সময়ে আরো কিভাবে তারা তাদের ইমিউন সিস্টেমটা গ্রো করতে পারে সে ব্যাপারে আমাদের শ্রমিকদেরকে আমরা বোঝাচ্ছি। এবং এছাড়াও আমাদের নিউট্রিশন ইন্টারন্যাশনাল আরেকটা সংস্থার সাথে আমাদের বিকেএমই সদস্যভুক্ত ফ্যাক্টরিগুলোতে ফলিক অ্যাসিড প্লাস অন্যান্য পুষ্টিকর যে ট্যাবলেট গুলো আছে সেগুলো কিন্তু আমাদের সাপ্লাইয়ের কাজ এখনো চলতেছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা দেশীয় পদ্ধতিতে কিভাবে একজন শ্রমিক তার শরীরের স্বাস্থ্য সক্ষমতা বাড়াতে পারে সেই বিষয়গুলো আমরা রেগুলার আমাদের শ্রমিকদেরকে জানাচ্ছি।
আমি এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই প্রশ্নটা একটু ডক্টর মোস্তাফিজুর রহমান, আমরা এর আগের পর্বে আলোচনা করছিলাম নিউট্রিশনিস্টদের সাথে, যে এই ধরনের পরিস্থিতিতে নিউট্রিশন সাপ্লিমেন্ট বানানোর জন্য আমাদের দেশীয়, আপনারা তো অনেকগুলো ফ্যাক্টরি আছে যারা নিজেরা সকালে নাস্তা দেয় বা দুপুরে খাবার দেয় বা অন্য কিছু দেয় বা বিকেলের নাস্তা দেয়, সেই নাস্তার মধ্যে এমন জিনিসগুলো ইনক্লুড করা যেগুলো আমাদের দেশীয় ফল, যেটা ইমিউন সিস্টেম ডেভেলপ করতে পারে, বা দেশীয় কোনো খাবার, যে খাবারটি হয়তো একটা ডিম রাখা যায় বা একটা কলা রাখা যায়, যেটি আপনার একজন শ্রমিকের নিউট্রিশনে একটা কন্ট্রিবিউট করবে। এই ধরনের বিষয়গুলো কি আপনারা প্রাধান্য দিচ্ছেন কিনা? এক্স্যাক্টলি বলছেন দাদা আপনি। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা আপনি বলে দিয়েছেন। আরএমজি সেক্টরের প্রায় কারখানাগুলোতেই দুপুরের লাঞ্চ প্রোভাইড করা হয় এবং নাস্তা দেওয়া হয়। আমাদের এই নাস্তাটার ভিতর যদি সিজনাল ফ্রুটস, বিশেষ করে কলাটা তো সারা বছরই পাওয়া যায়, তারপর ডিম, এই খাবারটা যদি দেয়, এবং যদি কিছু এই সিজনাল ফ্রুটের সাথে সাথে ট্যাবলেট, জিঙ্ক ট্যাবলেট, এগুলো বা ফোর্টিফাইড ফুড, এগুলা যদি দেয়, তাহলে দেখা যাবে যে বডির ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করবে। যখন একটা ওয়ার্কারের ইমিউন সিস্টেমটা সব ডেভেলপ করবে, তখন আবার তার বয়স একটা ফ্যাক্টর আছে, যেটা আমাদের ফজলে শামীম ভাই বলেছেন যথার্থই, যে আরএমজি সেক্টরের ম্যাক্সিমাম ওয়ার্কারদের বয়স হলো 18 থেকে 30। এই যে বয়সটা, এই বয়সটার বডির ইমিউন সিস্টেম এমনি ভালো থাকে এইজেড লোকের চেয়ে। তার সাথে যদি এই পুষ্টিকর খাবার এবং ফোর্টিফাইড ফুড বা নিউট্রিশাস সেফ ফুড দেওয়া হয়, তাহলে তার ইমিউন সিস্টেমটা ভালো থাকবে, তার উপর করোনার প্রভাবটা, তার স্বাস্থ্য ঝুঁকিটা কমে যাবে। কলকারখানা পরিদর্শন করেন, তারা এই বিষয়গুলো লোকজনকে কি সচেতন করছেন? মালিক পক্ষ এবং কি শ্রমিক পক্ষ যারা এই সঙ্গে যুক্ত, তাদেরকে কনসাস করা পুষ্টির ব্যাপারটা নিয়ে? আমি আপনাকে শুরুতেই বলেছিলাম যে ডাইভির অন্যতম কাজ হল ইন্সপেকশন এন্ড মোটিভেশনাল প্রোগ্রাম করে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। গেইনের সহায়তায় আমরা ডাইভিতে বেশ কিছু ডাক্তার আছে এবং এলআইএস, শ্রম পরিদর্শক স্বাস্থ্য, অনেক অফিসার আছে। গেইনের সহযোগিতায় আমরা প্রথমে একটা ফট ট্রেনিং করাই 2 দিনের এই পুষ্টি বিষয়ক, এবং এটা একটা চলমান প্রক্রিয়া। যখন এই স্পেশাল টিম ইন্সপেকশন করে স্বাস্থ্য সম্মত কর্মক্ষেত্র দেখার পাশাপাশি আমরা এই ম্যানেজমেন্ট লেভেলে এবং ওয়ার্কারদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করি। এই পরিদর্শকরা যখন ইন্সপেকশন করে, তারা যেন এই পুষ্টিকর খাবারটা খায়, এবং পুষ্টিকর খাবারটা যে এই মুহূর্তে তাদের জন্য অত্যন্ত জরুরি, এই একটা তাদের ভিতরে একটা মাইন্ড সেট আপ ডেভেলপ করার জন্য ইন্সপেক্টররা পরিদর্শনের সময় এই কাজটা করে থাকে। ধন্যবাদ। আমি আবার একটু ফজলে শামীম আপনার কাছে আছে। বাংলাদেশ অনেকগুলো পোশাক শিল্পে দুর্যোগ মোকাবেলা করেছে। রানা প্লাজা, পোস্ট রানা প্লাজা একটা দুর্যোগ তো আছেই। পরবর্তী সময়ে আমরা জানি যে নানা রকম পরিদর্শন, নানা রকম নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু এর মধ্যেও বাংলাদেশের ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি গড়ে উঠেছে এবং বিশ্ব বাজারে বাংলাদেশের কিন্তু এক্ষেত্রে সুনাম আছে। এখন এই কোভিড-19 এর ক্ষেত্রে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য মালিক পক্ষ, শ্রমিক পক্ষ মিলে একটা স্ট্র্যাটেজি ঠিক করা, যাতে আমাদের বিশ্ব বাজারটি অব্যাহত থাকে, সেই বিষয়গুলো আপনারা চিন্তা করছেন কিনা? ফজলে শামীম আছেন। জি, অবশ্যই। আসলে আমরা কিন্তু মোটামুটি আমরা ধারণা করতে পারি বা আমরা মনে করি যে আসলে আমাদের পোশাক শিল্পের আপাতত একটা সমস্যার মধ্যে দিয়ে গেল, আমাদের শিল্পটা যে লং রান ক্ষতিগ্রস্ত হবে সেটা আমরা কখনোই মনে করতেছি না। এখন আমাদের এই বছরটা টিকে যদি আমরা থাকতে পারি, তাহলে আমরা আগামীতে ইনশাল্লাহ অবশ্যই ভালো করতে পারবো। এবং এই ক্ষেত্রে শ্রমিক এবং মালিকদের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নাই। কারণ আমরা যদি শ্রমিক তাদেরকে যদি আমরা যদি তাদেরকে ভালো স্বাস্থ্য দিয়ে এবং তাদেরকে মোটিভেট করে যদি আমরা ডিসেম্বর পর্যন্ত বা এই বছরটা যদি অন্তত পার করতে না পারি, তাহলে কিন্তু আমাদের যে প্রোডাক্ট আমরা তৈরি করি, শ্রমঘন আমাদের একটা শিল্প, শ্রমিক না থাকলে আমরা সম্পূর্ণ অসহায় আমাদের শিল্পটা। বললে শ্রমিকদেরকে যেভাবেই হোক বাঁচিয়ে রেখে আমাদেরকে এই সময়টা পার করতে হবে। এবং এই জন্য আমরা পুষ্টির উপরে খুব বেশি জোর দিচ্ছি, কারণ সুস্বাস্থ্য ছাড়া আমাদের আসলে প্রোডাকশন কোনোভাবেই চালিয়ে রাখা সম্ভব হবে না। এবং আপনারা জানেন যে একটা সুস্বাস্থ্যকর পরিবেশ, শ্রমিক ছাড়া
আমরা মনে করি যে একটা স্বাস্থ্যকর উৎপাদন প্রক্রিয়া চালানো সম্ভব না। এই জন্য আপনারা কি এই যে ওনারা যে সাজেশন গুলো দিচ্ছেন কলকারখানা বা ডাইফি থেকে, সেগুলো একটা পার্টনারশিপের মাধ্যমে করা যায় কিনা, যে সরকার বেসরকারি একটা বিকেএমই এবং অন্যান্য যে সমস্ত সংগঠন আছে, শ্রমিকদের সংগঠনগুলোকেও একটা ইয়ের মধ্যে নেয়া, তাদেরকে আস্থায় নিয়ে কাজ করা, সেই কাজটি করা সম্ভব কিনা? আমি একটু এই সুযোগে বলে রাখি শ্যামলদা, যে আমার নিজস্ব ফ্যাক্টরিতে আমি গেইনের সাথে পুষ্টি নিয়ে কাজ করতেছি, কারণ গেইনের যে কয়েকটা ফ্যাক্টরিতে প্রজেক্ট চলতেছে সেখানে আমার একটা। কিন্তু এছাড়াও আমাদের বিকেএম এর সাথে কিন্তু কানাডা ভিত্তিক নিউট্রিশন ইন্টারন্যাশনাল যে একটা সংস্থা আছে, তাদের সাথে কিন্তু আমাদের একটা চুক্তি আছে। আমরা আমাদের বিকেএম এর অন্তর্ভুক্ত যত শ্রমিক আছে তাদের সবাইকে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা ট্রেনিং করাচ্ছি পুষ্টি নিয়ে। এবং আমাদের অনেকের ফ্যাক্টরিতেই, আমার বিশেষ করে আমি অনেকের ফ্যাক্টরিতে কিন্তু আমরা সম্পূর্ণ মে মাস থেকে যখন আমরা ফ্যাক্টরি চালু করি, প্রতিদিনই হয় লেবু বা আনারস প্রত্যেকটা শ্রমিককে আমরা দিচ্ছি, যেন অন্তত ভিটামিন সির কারণে তাদের যদি কোনো ডিফিসিয়েন্সি থেকে থাকে তারা যেন এটা কভার করতে পারে। সেই সাথে আমাদের যে মহিলা শ্রমিকরা আছে, সাধারণত দেখা যায় যে তাদের রক্ত শূন্যতায় ভুগে, এটা একটা বড় এখন সমস্যা হতে পারে। আমরা ফলিক অ্যাসিড সাপ্লাই করতেছি, জিঙ্কের পরিবর্তে আমরা দেশীয় ফল নাস্তাতে এখন আমরা দিচ্ছি। খুবই ভালো এটি। হ্যাঁ, অনেক ফ্যাক্টরি কিন্তু নিজেরা এইভাবে কাজ করতেছে, এবং আমাদের বিকেএম এর সাথে আমি বললাম যে নিউট্রিশন ইন্টারন্যাশনাল থ্রুতে এটা কাজ করতেছে। এই সুযোগে আমি আপনাকে একটু বলি যে ফর্টিফাইড রাইস বা ফর্টিফাইড ডাল, দেখা যাচ্ছে যে এই জিনিসটা যদিও বাংলাদেশে উৎপন্ন হয় না, কিন্তু ফর্টিফাইড করতে গেলে যে ওষুধগুলো লাগে, এটা একটা হাই ট্যাক্স ধরে দিয়ে রাখছে সরকার বর্তমানে। পরে এই চালটা আমাদের সাধারণ শ্রমিকের পক্ষে কিনে খাওয়াটা সম্ভব হচ্ছে না, কারণ বেশিরভাগ ফ্যাক্টরিতে তারা রাতে খাওয়া। এই বিষয়টা নিয়ে আপনারা সরকারের সাথে একটু আলোচনা করতে পারেন না? আমাদের পোশাক শিল্প একটি অন্যতম শিল্প যারা ফরেন রেভিনিউ আর্ন করছে, সেক্ষেত্রে একটা তো এইটুকু অন্তত আপনারা সহযোগিতা তো সরকার থেকে পেতে পারেন। এটা কিন্তু শুধু যে আমাদের জন্য দরকার তাও না, এটা বাংলাদেশের মানে যে কোনো গরিব মানুষ বা যে কোনো মানুষের জন্যই দরকার, যে অন্তত পুষ্টিকর ভাত খাওয়া বা পুষ্টিকর ডালটা খাওয়া, যেটা এই দুটা যেটা আমাদের প্রধান ফুড। তো সেই ক্ষেত্রে আমরা চিঠি দিয়েছি, গতবারের বাজেটও আমরা চিঠি দিয়েছিলাম, এবারের বাজেটও আমরা চিঠি দিয়েছি, কিন্তু আসলে কার্যকর খুব বেশি হচ্ছে না। মিডিয়ার মাধ্যমে বললাম। আমি এটা একটু জানতে চাই, আমি এই ব্যাপারে আমাদের খুব বেশি সময় হাতে নেই। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনারা কোনো উদ্যোগ নিতে পারেন কিনা? আপনিও ফর্টিফাইড এর কথা বলছিলেন, যদি এর উপর একটা ট্যাক্স বসে যায় তাহলে তো এটি খুব এক্সপেন্সিভ হয়ে যাবে, বা এইসব ক্ষেত্রে শ্রমিকদের পুষ্টিমান, জীবন মান বা স্বাস্থ্যের ব্যাপারটি নিশ্চিত করার জন্য কোনো সুনির্দিষ্ট পরামর্শ আছে কিনা? ডক্টর মোস্তাফিজুর রহমান। ধন্যবাদ আপনাকে। অবশ্যই যদি এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয় তাহলে শ্রমিকেরা সহজলভ্যভাবে তারা পুষ্টিকর খাবার খাবে এবং কর্মক্ষেত্রে তারা তাদের শ্রমটা দিতে পারবে। আমি এই বিষয়টার সাথে আরেকটা বিষয় একটু সম্পৃক্ত করতে চাই, একটা সুসংবাদ, এটা আপনি জানেন এবং শামীম ভাইও জানে, যে আমাদের কিন্তু মূল এই ক্রেতা হলো যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান দেশ। ইউরোপের সুইডিশ প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে টেলিফোন করে কিন্তু কনফার্ম করেছে তারা অর্ডার ক্যান্সেল করবে না। এবং আমি প্রত্যাশা করব, আমি আমার প্ল্যাটফর্ম থেকে, যে আমাদের যার যেখানে যতটা ভূমিকা রাখার সুযোগ আছে, যদি আমরা আমাদের যে ক্রেতা সবাই যদি এই সুইডিশ প্রধানমন্ত্রীর মতো যদি উদ্যোগ নেয়, তাহলে আমাদের এই শিল্পটা, আমাদের দেশটা, আমাদের দেশের এই যে লক্ষ লক্ষ, সেটার জন্য একটি আন্তর্জাতিক কূটনীতিও লাগবে, ডিপ্লোমেসি, যোগাযোগ ইয়ে করা, ইউরোপের বাজারে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি রাখা, বা আমাদের এমবেসি গুলো এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। যথার্থই বলেছেন। আমরা যদি আমাদের আসলে প্রত্যেকটা জায়গায় থেকে যার যে ভূমিকা রাখার সুযোগ আছে, আমাদের এই ভূমিকাটা যদি আমরা রাখতে পারি সঠিকভাবে, এবং আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 5 লক্ষ কোটি টাকা কিন্তু একটা অনুদান দিয়েছে এই আরএনজি সেক্টরকে, এত মানে প্রায়োরিটাইজড বেসে। এই প্রায়োরিটাইজড বেসিসে যে টাকাটা দিয়েছে, এই টাকাটাও আমার বিশ্বাস যে ওনার যারা আছেন, ফ্যাক্টরি ওনার আছেন, তারা এটা শ্রমিকদের এই যে তাদের বেতন ভাতা এবং সঠিকভাবে যদি প্রদান করেন বা করেছেন, তাহলে দেখা যাবে যে এটা একটা বড় ইম্প্যাক্ট আমাদের এই খাতে আসবে। আমরা একেবারে শেষ পর্যায়ে যদি আপনার কোনো শেষ পরামর্শ থাকে। না, আমাদের পরামর্শ বলতে যে আসলে আমি আপনার মাধ্যমে সকল উদ্যোক্তাদের কাছে দাবি জানাবো যে আসলে আমাদের শ্রমিকদের পুষ্টিটা আমাদের খুব ভালো করে নজর দিতে হবে। এতদিন আমরা যেভাবে শ্রমিকদের স্বাস্থ্যের দিকে নজর দিয়েছি, স্বাস্থ্য সুরক্ষার জন্য, এখন পোস্ট কোভিডে গিয়ে এখন আমাদের কিন্তু দেখেন শ্রমিকদের বা আমাদের প্রত্যেকেই কিন্তু একটা মেন্টাল প্রেসার ছিল,
এই যখন আমরা এই করোনাকালীন সময়টা পার করতেছি, তার এই কারণে কিন্তু আমাদের উপর দিয়ে অনেক বড় একটা আমাদের হেলথের উপর একটা কিন্তু প্রেশার পড়তেছে। ফলে পোস্ট কোভিডে গিয়ে আমরা যেন শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকিগুলা ভবিষ্যতের দিকেও খেয়াল রাখি এবং সেই সাথে পুষ্টির দিকটা যেন একটু ভালো করে নজর দিই, সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এইখানে আপনার কি আর কোনো সুনির্দিষ্ট পরামর্শ হচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক বাজারটা যাতে আমরা ধরে রাখতে পারি, বা এই ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভাবমূর্তির ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় নিয়ে আমরা একটু বিব্রতকর অবস্থায় আছি। হ্যাঁ, এটা আপনি জানেন, বিশেষ করে আমাদের যে এই করোনার সার্টিফিকেট নিয়ে বিদেশে যাওয়া, এটা যেমন আমাদের বায়ার গুলো আমাদেরকে খুব বেশি গতকাল এবং আজকে আমরা খুব বেশি পরিমাণে এই বিষয়টা উত্তর দিতে হয়েছে আমাদের বায়ারদের কাছে, যে তাহলে ভবিষ্যতে তোমরা কিভাবে আসবা, বা যখন সবকিছু খুলে যাবে তখন আমরা সার্টিফিকেট গুলো কিভাবে ট্রাস্ট করবো। তো আমরা বলছি যে আমাদের সরকার আসলে উদ্যোগ নেওয়াতেই তো এগুলো ধরা পড়তেছে এবং সরকার এটাকে জিরো টলারেন্স নিয়েছে এবং তারা এগুলো সম্পূর্ণ সমাধান করবে। কিন্তু আরেকটা জিনিস হলো আমাদের আসলে এখন কিছু প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে, যে সম্পূর্ণ যে সবসময় বায়াররা আমাদেরকে বলবে যে সেফটি কাজ করো বা বায়াররা আমাদেরকে কমপ্লায়েন্স শিখাবে তা না। প্রোঅ্যাক্টিভ যদি আমরা কিছু কাজ করতে থাকি, যেমন নিউট্রিশন নিয়ে আমরা কাজ করতেছি, এটা কিন্তু বায়াররা আমাদেরকে বলে নাই, বা আমরা পরিবেশ বান্ধব ফ্যাক্টরি করছি, এটা বায়াররা আমাদেরকে বলে নাই। এইভাবে আসলে আমাদের ভাবমূর্তিটা উন্নত করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকেই, ডক্টর মোস্তাফিজুর রহমান এবং ফজলুল ইসলাম হাসান। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। হয়তো আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠে আমাদের পোশাক শিল্পের যে সুনাম এবং সেই সুনামকে অক্ষুণ্ণ রেখে আমাদের রপ্তানি অব্যাহত রাখতে পারবো। দর্শক এতক্ষণ যারা অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার জন্য এই শুভকামনা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.